সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই ক্লাসটিতে আমরা মূলত আলোচনা করব শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে বা কম্পোনেন্ট বা উপাদানগুলো আছে সেই বিষয় নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করব। এবং আজকের এই ক্লাসটি যারা করে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, হতে পারে ক্যালকাটা, হতে পারে যাদবপুর, হতে পারে গৌরবঙ্গ, হতে পারে রবীন্দ্রভারতী, হতে পারে বারাসাত, হতে পারে নর্থ বেঙ্গল, হতে পারে আহ, পঞ্চানন, হ্যাঁ, তো এরকম একাধিক ইউনিভার্সিটি যে আছে, সেই সমস্ত ইউনিভার্সিটির যারা করে গ্র্যাজুয়েশনে পড়ছো বা এমএতে পড়ছো, সঙ্গে বিভিন্ন যে দূরাগত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইগনু, এই সকল ছেলে মেয়েদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা ক্লাসটি শোনো। তো প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে এই যে আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় উচ্চমানের প্রযুক্তিকে নিয়োগ করা হচ্ছে বা প্রয়োগ করা হচ্ছে বা প্রয়োগ করা হয় বলেই বর্তমান শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানকে একটি হাই টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এর সমতুল্য দৃষ্টিতে দেখা হচ্ছে। কেন এই কথাটা? এই কথাটা এই কারণেই যে এডুকেশনাল টেকনোলজিতে মূলত এই হাই ইঞ্জিনিয়ারিং যে টেকনোলজি আছে, এটা কিন্তু ওখানে প্রয়োগ করা হচ্ছে, তাহলে সেটা তো অবশ্যই সমতুল্য হবে। আর শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান, এই তিনটি শব্দকে আমি একসঙ্গে ব্যবহার করেছি। তার কারণ, যখনই আমরা এই বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা উপাদানগুলো নিয়ে আলোচনা করব, তো তখন কিন্তু শিক্ষা বলতেই প্রযুক্তিকে বোঝা হচ্ছে, এবং প্রযুক্তি বলতেই বিজ্ঞানকে বোঝানো হচ্ছে, এবং বিজ্ঞান বলতেই এখানে প্রযুক্তি, আবার প্রযুক্তি বলতেই এখানে শিক্ষাকে বোঝানো হচ্ছে। তাই তিনটা শব্দকে আমি একত্রে ব্যবহার করার চেষ্টা করেছি। তবে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কোন দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে শিক্ষা প্রদান করে, কোন বিষয়টি, এই বিষয়টি পণ্ডিত মহলে কিন্তু মতভেদ সৃষ্টি করেছে। অর্থাৎ এই যে কোন কোন দৃষ্টিভঙ্গিগুলো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে প্রভাব বিস্তার করছে, এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রযুক্তিবিদদের কাছ থেকে কিন্তু আমরা বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি খুঁজে পাই। কেউ বলেছে দুটো দৃষ্টিভঙ্গি কাজ করে, কেউ বলেছে তিনটি, কেউ বলেছে পাঁচটি। এই জন্যে আমি প্রথমে দুটো, তারপর তিনটে, তারপর পাঁচটি আমি আলোচনা করেছি। তাহলে আমরা নেক্সট স্লাইডে সেটা দেখব। তো প্রথমে হচ্ছে দুই প্রকার দৃষ্টিভঙ্গি। তাহলে এই দুই প্রকার দৃষ্টিভঙ্গির মধ্যে কি কি রয়েছে? দুই প্রকার দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি বা হার্ডওয়্যার অ্যাপ্রোচ বা ET1, আর এটা হচ্ছে সফটওয়্যার দৃষ্টিভঙ্গি বা সফটওয়্যার অ্যাপ্রোচ ET2। এই হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি যা আছে, এখানে কি কি রয়েছে? এই হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে মোশন পিকচার্স, টেপ রেকর্ডার, টিচিং মেশিন, কম্পিউটার, ভিডিও টেপ, অডিও টেপ, ক্লোজ সার্কিট টেলিভিশনস বা CCTV, এটসেট্রা। তাহলে এই বিষয়গুলো রয়েছে। এবং শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন একটা শ্রেণীকক্ষে যখন শিক্ষা প্রদান করছি, তো সেক্ষেত্রে হার্ডওয়্যারের মধ্যে কী কী পড়ছে? সেক্ষেত্রে এগুলো পড়ছে চার্ট মডেল পড়ছে, ফিল্ম রেকর্ডার পড়ছে, রেকর্ড প্লেয়ার পড়ছে, ভিডিও পড়ছে, শিক্ষণ যন্ত্র পড়ছে, কম্পিউটার পড়ছে, টেলিফোন পড়ছে, বোর্ড, বই, চক, এরকম একাধিক বিষয়গুলো যা আছে, সে সমস্ত বিষয়গুলোই কিন্তু এখানে তো হার্ডওয়্যারের মধ্যে পড়ছে। অর্থাৎ একটি শিক্ষণ পদ্ধতিকে সাফল্য করার জন্য বা শিক্ষার উদ্দেশ্যকে সার্থক করার জন্য শিক্ষার ক্ষেত্রে যত রকমের আমরা যন্ত্রাংশ, বস্তু সামগ্রী বা উপাদানকে ব্যবহার করে থাকি, সেই সমস্ত বিষয় বা সমস্ত বস্তুর সমষ্টিটাকেই কিন্তু একত্রে কিন্তু বলা হচ্ছে হার্ডওয়্যার দৃষ্টিভঙ্গি। ওকে। এবং সফটওয়্যার দৃষ্টিভঙ্গি কি? সফটওয়্যার দৃষ্টিভঙ্গি বা ET2 হচ্ছে, এর মধ্যে কি কি থাকছে? এর মধ্যে থাকছে, আমি এখানে কি বললাম, যে শিক্ষার উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য। ঠিক একই রকম যে আমরা যখন কোনো একটা শিক্ষা, মানে কি, এখানে এডুকেশন টেকনোলজি হোক বা শিক্ষাটা এই কারণেই করা হয় যে কোনো একজন শিক্ষার্থী, কোনো একজন ব্যক্তির মধ্যে যেটা আচরণ আছে, সেই আচরণটাকে আরও উন্নত করা। ঠিক আছে? অর্থাৎ কোনো একটি মানুষ বা কোনো একটা প্রাণীর মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা যদি স্কিনারের যদি একটা কথা বলি, কারণ এই সফটওয়্যারের সঙ্গে স্কিনার ভীষণভাবে রিলেটেড, ভীষণভাবে যুক্ত। তো তিনি যে গবেষণাটা করেছিলেন, তো সেই গবেষণায় কি দেখা যাচ্ছে, যে একটা প্রাণীর মধ্যে নতুন একটা আচরণ সৃষ্টি করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে এই যে আচরণের সৃষ্টি করা হচ্ছে, এটা কিসের মাধ্যমে? এটা একটা পদ্ধতির মাধ্যমে, একটা দৃষ্টিভঙ্গির মাধ্যমে। তাহলে এই যে একটা আচরণ সৃষ্টি করার যে একটা নতুন যেটা পদ্ধতি, নতুন যেটা নীতি, এটাকেই যখন আমরা প্রযুক্তির সঙ্গে যুক্ত করে দিচ্ছি, তখনই কিন্তু সেটা কিন্তু হয়ে যাচ্ছে সফটওয়্যার অ্যাপ্রোচ বা সফটওয়্যার দৃষ্টিভঙ্গি।
এবং এখানে আমরা কি দেখতে পাই আমাদের শিক্ষার ক্ষেত্রে? এক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে এটা দেখতে পাই যে শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক পরিবেশ গঠন করা, অর্থাৎ শিক্ষার্থীদের চাহিদা ভিত্তিক মন, দক্ষতা, আগ্রহ ইত্যাদি গঠন করার জন্য তো একটা আদর্শ পরিবেশ। তাহলে সেটাকে সার্থক করার জন্য বা সেটা গঠন করার জন্য যে প্রযুক্তি কাজ করে বা যে বস্তু সামগ্রী কাজ করে, ঠিক আছে? বা যে পদ্ধতি কাজ করে, সে সমস্ত পদ্ধতি বা সমস্ত যে উপাদানগুলো আছে সেগুলোকেই কিন্তু আমরা একত্রে কিন্তু আমরা এটা বা সফটওয়্যার দৃষ্টিভঙ্গি বলতে পারি। এবং এই সফটওয়্যার দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা কি পাই? আমরা প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা লার্নিংকে পাই, আমরা বিহেভিয়ারাল সায়েন্সকে পাই, আমরা লার্নিং থিওরিকে পাই এবং সর্বশেষ প্রসেস ওরিয়েন্টেড টেকনিককে পাই। ঠিক আছে? অর্থাৎ কোন কৌশলের মাধ্যমে বা কোন কৌশলের মাধ্যমে কার্য সম্পাদন হচ্ছে সেই প্রক্রিয়ার মাধ্যমে বা সেই প্রক্রিয়াটিকে আমরা একত্রে কিন্তু এইরকম একটা দৃষ্টিভঙ্গির মধ্যে ধরব। এরপরে ৩ প্রকারটা দেখা যাক কি আছে। তাহলে এরপরে ৩ প্রকার কি? এখানে ৩ প্রকার মানে প্রথমে তো হার্ডওয়্যার, সফটওয়্যার আমরা আলোচনা করলাম। তাহলে এটা ২ প্রকারের মধ্যে ছিল। এবং যারা ৩ প্রকার বলেছিল তো সেখানে কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ৩ নম্বরটা সিস্টেম বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি বা সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচ বা ET3। তাহলে এই যে ET3 বলতে মূলত কি বোঝায়? ET3 এখানে মনে রাখবে, প্রথমে 83 মানে এখানে একটা সিস্টেমের কথা ভাববে। অবশ্যই একটা ব্যবস্থাপনা থাকবে, যে সিস্টেমটা বা যে পদ্ধতিটার ভিতরে দিয়ে বা তার মধ্য দিয়ে আমরা শিক্ষা কার্যটাকে এগিয়ে নিয়ে যাই, এটা একটা ভাববে। সঙ্গে এনালাইসিস ভাববে, অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে এগোচ্ছি, যে পদ্ধতিটা আদৌ আমরা লক্ষ্যে পৌঁছতে পারছি কিনা বা পারলেও কতটা পারছি, এবং একটি পদ্ধতি বা একটি অ্যাপ্লাই করার পর পরবর্তীতে সেখান থেকে কোনোটা ফল পাবো এবং পরবর্তীতে আবার নতুন একটা কিছু আমরা বিল্ড আপ করবো, তৈরি করব। তাহলে এটাই কিন্তু হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচ। এবং এই সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচের মধ্যে আমরা কি বলতে পারি? আমরা মূলত এটা বলতে পারি এখানে, যেখানে সিস্টেম অ্যাপ্রোচ অ্যানালাইসিস বলতে মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যার যে দৃষ্টিভঙ্গি আছে, এই দুটো দৃষ্টিভঙ্গিতে একটা সমন্বয়, সেটাকেই বলা হচ্ছে এটা, মানে সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচ। এবং এক্ষেত্রে আবার অনেকেই বলেছেন যে এখানে সিস্টেম যেহেতু বলা হচ্ছে, তাই শিক্ষার সঙ্গে রিলেটেড যে বিভিন্ন এম, অর্থাৎ 5টি এম এর কথা বলা হচ্ছে। যে 5টি এম কি? সেই 5টি এম হচ্ছে ম্যান, মেশিন, মেটেরিয়াল, মিডিয়া অ্যান্ড মেথড। অর্থাৎ কারা করছে, কোন পদ্ধতিতে করছে, কোন যন্ত্রগুলোর দ্বারা করছে, কোন মাধ্যমে করছে। তাহলে এই যে বিষয়গুলো যে আছে, এই বিষয়গুলোর মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করার মাধ্যমে যখন শিক্ষাটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এইরকম একটা দৃষ্টিভঙ্গি কাজ করছে, তাহলে তখনই কিন্তু আমরা কিন্তু এই সিস্টেম দৃষ্টিভঙ্গিটাকে বুঝে থাকি বা এইগুলোর সমষ্টিকে আমরা বলতে পারি। এবং এখানে কি হচ্ছে? এখানে আরেকটা কথা মাথায় রাখবে, যে এই যে 5টি যে উপাদান আছে, এই 5টি উপাদান যে পদ্ধতিতে কাজ করছে তার কিন্তু একটা বিশ্লেষণও করছে, যে তার কাজ পদ্ধতি বা তার প্রক্রিয়া বা তার উপাদানের উপস্থাপন বা ওরিয়েন্টেশন এটা ঠিক আছে কিনা। তাহলে এই যে একটা বিশ্লেষণ পদ্ধতি, এই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচ। ওকে, এরপরের স্লাইড। এরপর এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান হলো একটি সিস্টেম। এটা আমি অবশ্যই বললাম, এটা স্বীকার করতে হবে। আর এই শিক্ষার প্রযুক্তি বিজ্ঞানের সাথে সম্পর্কিত ET1, ET2 এবং 5টি এম, অর্থাৎ হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এই যে 5টি এম যে আছে বা 5টি এম যে আছে, যে প্রক্রিয়া বা উপাদানের সমন্বয়ে কাজ করে। এই যে ৩টি বা 5টি, এই 7টি যে বিষয় আছে, এই 7টি বিষয় যে উপাদান বা যে প্রক্রিয়ার মাধ্যমে কাজ করছে, সেখানে দেখা যায় 3টি প্রক্রিয়া বা 3টি উপাদান বা 3টি বিষয়। সেই 3টি কি? একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রক্রিয়া বা প্রসেস, একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? তাহলে এই 3টি বিষয়। এবার এই যে 2টি দৃষ্টিভঙ্গি, একটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, সঙ্গে হচ্ছে 5টি এম, এবং তারপর এর সঙ্গে যুক্ত হচ্ছে কি 3টি উপাদান বা 3টি প্রক্রিয়া, সেটা হচ্ছে ইনপুট, আউটপুট এবং হচ্ছে প্রসেস, এই 3টে প্রক্রিয়া। অর্থাৎ ET3 এর মাধ্যমে নতুন করে নির্দেশনার মাধ্যমে শিক্ষণ পদ্ধতি উন্নয়ন ঘটানো যায়। তাহলে এই যে বিভিন্ন যে বিষয়গুলো আছে, এর মাধ্যমে উন্নয়ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। মূলত শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত বা শিক্ষাক্ষেত্রে যে মানুষ অংশগ্রহণ করছে, সেই মানুষ, বস্তু সামগ্রী মানে উপাদান এবং যন্ত্র, এই উপাদানগুলোর সাথে আমরা কি করছি? শিক্ষাটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করছি এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কি করছি? একটা নকশা তৈরি করছি এবং সেই কাজটিকে আমরা পরিচালনা করছি। এবং এই নানান বা প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে যে দৃষ্টিভঙ্গিটি কি করছে? মূল্যায়ন করছে। তাহলে তাকেই কিন্তু আমরা এক কথায় বলতে পারি কি? সিস্টেম অ্যানালাইসিস অ্যাপ্রোচ বা সিস্টেম দৃষ্টিভঙ্গি বা সিস্টেম মূল্যায়ন দৃষ্টিভঙ্গি বা বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি। ওকে। আর এই যে ET3 যে আছে, এটাকে আমরা এই জন্য কি বলে থাকি? টেস্ট, অপারেশন, টেস্ট। অর্থাৎ টেস্ট, প্রথমে একটা পরীক্ষা, তারপর হচ্ছে আ
কার্যাবলী, তারপর হচ্ছে আবার টেস্ট, অ্যাগেন এক্সিট। অর্থাৎ তারপর আমরা বেরিয়ে আসবো এবং এখান থেকে আবার আমরা পুনরায় একটা কিছু শুরু করব। ওকে? এরপর আমি কি বলছি ৫ প্রকার। তাহলে ১ম এ একটা ২ প্রকার চলে আসলো, তারপর ৩ প্রকার গেল। এবার ৩ প্রকার পর আমি এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে রেখেছি। ৪ নম্বরটা কি? ৪ নম্বরটা হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং অ্যাপ্রোচ। ঠিক আছে? বা এডুকেশনাল, আচ্ছা ঠিক আছে, প্ল্যানিং অ্যাপ্রোচ বা 84, এটাকে আমি আমার সুবিধার্থে এরকম শব্দ ব্যবহার করেছি, যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে কি? এখানে মূলত এটা যেন বোঝানো হয় যে শিক্ষার সামগ্রিক পরিকল্পনা করা। অর্থাৎ একটি শিক্ষা কাজকে আমরা সামগ্রিকভাবে যখন আমরা দেখব, অর্থাৎ একটি শিক্ষার পাঠ্যক্রম রচনা থেকে শুরু করে, পাঠ্যসূচি নির্বাচন থেকে শুরু করে, সেটাকে সুনিয়ন্ত্রিত পদ্ধতি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করা থেকে শুরু করে, সেটাকে বিশ্লেষণ করা থেকে শুরু করে, এই সামগ্রিক যে প্রক্রিয়াটা, এই সামগ্রিক প্রক্রিয়া নিয়ে যে কাজ করছে যে প্রযুক্তিবিদ্যা, তাকে আমরা বলতে পারি এডুকেশনাল টেকনোলজি 4 বা আ শিক্ষার পরিকল্পনা দৃষ্টিভঙ্গি। ওকে? এবং সর্বশেষে ৫ নম্বর যেটা, এই ৫ নম্বর যে ইসেটা আছে অ্যাপ্রোচটিভ দৃষ্টিভঙ্গি, সেটার নাম আমি এমন করেছি যে শিক্ষার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি বা ফিন্যান্সিয়াল অ্যাপ্রোচ অফ এডুকেশন। তাহলে এখানে অবশ্যই টেকনোলজি হবে, যে এডুকেশন টেকনোলজি। এটিকে আমরা ইটি 5 বলে থাকি। তাহলে এখানে কি? তাহলে শিক্ষার সাথে সম্পর্কিত নানান যে অর্থনৈতিক দিক বিবেচনা করা হয় মূলত এই যে ইটি 5 এর মাধ্যমে। অর্থাৎ তোমার কাছে বা একটি রাষ্ট্রের কাছে কত পরিমাণ অর্থ বরাদ্দ আছে, সেটিকে তারা কি করে ইউটিলাইজ করবে বা কিভাবে সেটাকে প্রয়োগ করবে, এবং করার পর অতি খুব বা যতটুকু তাদের নির্ধারণ করা থাকবে অর্থ বরাদ্দ, তার পরিপ্রেক্ষিতে কত বেশি সংখ্যক ছেলেমেয়েদের কাছে শিক্ষাটাকে, মানে আদর্শ বা গুণগত মান শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যায়। তাহলে এই জন্য যে প্রযুক্তি কাজ করছে তাকে আমরা বলব কি? 85, অর্থাৎ শিক্ষার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। আর এই কারণেই এই দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই কিন্তু শিক্ষার যে একটা মাধ্যম বা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে আমরা একটা অন্যরকম একটা পদ্ধতি দেখতে পারি, অর্থাৎ ফরমাল, নন ফরমাল এডুকেশন। অর্থাৎ নন ফরমাল এডুকেশন কি? যেখানে আমরা ডিসট্যান্স এডুকেশন, ওপেন এডুকেশন, এইরকম দৃষ্টিভঙ্গিগুলো আমরা দেখতে পারি। যেখানে আমরা অল্প ব্যয় করার মাধ্যমে একাধিক, মানে অধিক সংখ্যক ছেলেমেয়েদের মধ্যে আমরা শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবং সর্বশেষ কিছু সহায়ক গ্রন্থ আছে, যে গ্রন্থগুলো থেকে আমি এই পিপিটি তৈরি করেছি। হ্যাঁ? এগুলো দেওয়া আছে। তাহলে যদি আজকের ক্লাসটি কারো যদি ভালো লেগে থাকে, আমি বলব তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যদি কারো এই পিপিটিটা দরকার হয় বা প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই বিজয় স্যার এডুকেশন নামক যে এডুকেশন নোটস নামে যে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন করো। সেখানে তোমরা এই নোটটি পেয়ে যাবে। ওকে? সবাই ভালো থেকো।